ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে তিনটে এক্সপ্রেশনের ব্যবহার শিখব সেগুলো হলো ইউজ টু, বি ইউজ টু আর গেট ইউজ টু। এই তিনটেরই অর্থ হলো অভ্যস্ত। তাহলে এদের মধ্যে পার্থক্যটা কোথায়, এগুলো নিয়েই আজকের ক্লাসে আলোচনা হবে। প্রচুর উদাহরণ দিয়ে বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করেছি যাতে তোমাদের এই বিষয় সম্বন্ধে কোনো কনফিউশন না থাকে। ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আমরা ইউজ টু এর ব্যবহার শিখব। পাস্ট হ্যাবিট বোঝাতে ব্যবহৃত হয়। রিপিটেড অ্যাকশন আর স্টেট এই দুই ক্ষেত্রেই ব্যবহৃত হয়। পাস্ট হ্যাবিট দু রকমের হতে পারে, রিপিটেড অ্যাকশন আর স্টেট। আর ইউজ টু শুধুমাত্র অতীতেই ব্যবহার করা হয়। মনে রাখবে, ইউজ টু আমরা সেই সব কাজ বা অভ্যাসের ক্ষেত্রে ইউজ করতে পারি যেগুলো আমরা আগে করতাম, এখন আর আমরা করি না। এবারে স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের ভিওয়ান ফর্ম। এই ইউজ টু আসলে সেমি মোডাল ভার্ব, আর আমরা জানি যে মোডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে, তার জন্য দেখো এখানে ভার্বের বেস ফর্ম বসেছে। এবার একটা এক্সাম্পল দেখো, আমি বন্ধুদের সাথে নদীতে সাঁতার কাটতাম। কি হবে? আই ইউজ টু সুইম ইন দ্য রিভার উইথ মাই ফ্রেন্ড। যখন আমরা ইউজ টুর সাথে এই সুইম ভার্বটাকে ব্যবহার করছি তখন বোঝাচ্ছে যে অতীতে বন্ধুদের সাথে নদীতে আমার সাঁতার কাটার অভ্যাস ছিল, এই অভ্যাসটা এখন আর নেই। রিপিটেড অ্যাকশান বোঝাচ্ছে, আর রিপিটেড অ্যাকশানের ক্ষেত্রে তোমরা এই ইউজ টু এর জায়গায় উডও ব্যবহার করতে পারো। 2 নম্বর বাক্য দেখো, আমি মায়ের কাছে রামায়ণের গল্প শুনতে ভালোবাসতাম। আই ইউজ টু লাভ টু লিসেন টু দ্য স্টোরি অফ রামায়ণা ফ্রম মাই মাদার। ছোটোবেলাকার অভিজ্ঞতার কথা বলা হয়েছে। এখানে দেখো ইউজ টু এর সাথে স্টেটিভ ভার্ব ইউজ হয়েছে। লাভ কোনো অ্যাকশন ভার্ব নয়, স্টেটিভ ভার্ব। পরেরটা দেখো, আমরা ভালো বন্ধু ছিলাম। উই ইউজ টু বি গুড ফ্রেন্ডস। এখানে দেখো ইউজ টু এর সাথে বি স্টেটিভ ভার্ব ইউজ হয়েছে, আর ইউজ টু এর সঙ্গে যখন বি ইউজ হয়েছে তখন আমরা বুঝতে পারছি যে আমরা আগে ভালো বন্ধু ছিলাম, কিন্তু এখন আর আমাদের মধ্যে আগের মতো বন্ধুত্বের সম্পর্ক নেই। এবার পরেরটা দেখো, আমি প্রতি রবিবারে সকালবেলায় কার্টুন দেখতাম। এখানেও দেখো অতীতের অভ্যাসের কথা বলা হয়েছে যার অস্তিত্ব বর্তমানে নেই। ইংলিশ কী হবে? আই ইউজ টু ওয়াচ কার্টুনস অন সানডে মর্নিংস। এখানে দেখো ইউজ টু এর সঙ্গে অ্যাকশন ভার্ব ওয়াচ ইউজ হয়েছে। 5 নম্বর বাক্য দেখো, সে তার পড়াশোনায় মনোযোগী ছিল। সি ইউজ টু বি অ্যাটেন্টিভ ইন হার স্টাডি। এখানে দেখো ইউজ টু এর সঙ্গে স্টেটিভ ভার্ব বি ইউজ হয়েছে। পরেরটা দেখো, আমি গোয়েন্দা সিনেমা পছন্দ করতাম। আই ইউজ টু লাইক ডিটেকটিভ মুভিজ। এখানে দেখো ইউজ টু এর সঙ্গে স্টেটিভ ভার্ব লাইক ইউজ হয়েছে। পরেরটা দেখো, আমি মুম্বাইতে বাস করতাম। আই ইউজ টু লিভ ইন মুম্বাই। এখানেও দেখো ইউজ টু এর সঙ্গে স্টেটিভ ভার্ব লিভ ইউজ হয়েছে। 8 নম্বর বাক্য দেখো, এখানে প্রতিদিন ফুটবল খেলা হতো। দেখো প্যাসিভ বাক্য কী হবে? ফুটবল ইউজ টু বি প্লেড হিয়ার এভরিডে। আমরা জানি যে মোডাল ভার্বের প্যাসিভ করতে হলে মোডাল ভার্বের পরে বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হয়। এখানেও দেখো ইউজ টু এর পরে বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। এবারে দেখো ইউজ টু এর নেগেটিভ স্ট্রাকচার কেমন হয়। সাবজেক্ট প্লাস ডিড নট ইউজ টু, যেহেতু এখানে ডিড দেওয়া হয়েছে তার জন্য শুধুমাত্র ইউজ দিতে হবে, প্লাস ভার্বের ভিওয়ান ফর্ম। আর দেখো ইন্টারোগেটিভ স্ট্রাকচার কেমন হয়, ডিড প্লাস সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের ভিওয়ান ফর্ম, তারপরে বাকি অংশ। এবারে ইউজ টু নেগেটিভ বাক্যগুলো দেখো, আমি টেনিস খেলতাম না যখন আমি কলেজে পড়তাম। আই ডিড নট ইউজ টু প্লে টেনিস হোয়েন আই ওয়াজ ইন কলেজ। এখানে দেখো ডিড নট ইউজ টুর সাথে ভার্বের ভিওয়ান ফর্ম বসেছে। পরেরটা দেখো, তুমি মাঠে দ্রুত দৌড়াতে না। ইউ ডিড নট ইউজ টু রান ফাস্ট অন দ্য ফিল্ড। এখানেও দেখো ডিড নট ইউজ টুর সঙ্গে ভার্বের ভিওয়ান ফর্ম বসেছে। পরেরটা দেখো, তুমি খাওয়ার সময় জল পান করতে না। ইউ ডিড নট ইউজ টু ড্রিঙ্ক ওয়াটার হোয়াইল ইটিং। পরের বাক্য দেখো, এই স্কুলে সংস্কৃত পড়ানো হতো না। দেখো প্যাসিভের নেগেটিভ বাক্য কী হবে? সংস্কৃত ডিড নট ইউজ টু বি টট ইন দি স্কুল। এখানে দেখো ডিড নট ইউজ টুর সঙ্গে বি
প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। এবারে পরের বাক্য দেখো, তুমি কি ভিডিও গেম খেলতে যখন তুমি ছোট ছিলে? দেখো ইন্টারোগেটিভ বাক্য, অনুবাদ কি হবে? ডিড নট ইউজ টু প্লে ভিডিও গেমস হোয়েন ইউ আর আ চাইল্ড। দেখো অতীতের কথা বলা হচ্ছে, তার জন্য প্রথমে এলো ডিড, তারপরে সাবজেক্ট, তারপরে ইউজ টু, তারপরে দেখো ভার্বের ভিওয়ান ফর্ম। ঠিক দেখো ইন্টারোগেটিভের যা স্ট্রাকচার হয় সেই অনুযায়ী বসেছে। পরেরটা দেখো, তুমি কি সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে? দেখো ইন্টারোগেটিভ বাক্য, ডিড ইউ ইউজ টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। আরও ইন্টারোগেটিভ বাক্য দেখো, তুমি কোথায় কাজ করতে? হোয়াট ডিড ইউ ইউজ টু ওয়ার্ক। দেখো স্ট্রাকচার একই রয়েছে, শুধুমাত্র প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসেছে। পরেরটা দেখো, কোন খেলাগুলো তুমি খেলতে যখন তুমি ছোট শিশু ছিলে? হোয়াট গেমস ডিড ইউ ইউজ টু প্লে হোয়েন ইউ আর আ লিটিল কিড। কীভাবে তুমি মজা করতে? হাউ ডিড ইউ ইউজ টু হ্যাভ ফান। 10 নম্বর বাক্য দেখো, কেন আমাকে সর্বদা অবহেলা করা হতো? দেখো প্যাসিভের ইন্টারোগেটিভ স্ট্রাকচার কী হবে? হোয়াই ডিড আই অলওয়েজ ইউজ টু বি ইগনোর। দেখো ইন্টারোগেটিভ স্ট্রাকচারের মতোই রয়েছে, শুধুমাত্র প্যাসিভ বলে ইউজ টুর সঙ্গে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। পরেরটা দেখো, তাদেরকে সর্বদা অপমান করা হতো। দেখো এটাও প্যাসিভ বাক্য, কী হবে? দে অলওয়েজ ইউজ টু বি ইনসাল্টেড। দেখো ইউজ টুর সঙ্গে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। তাহলে দেখতে পেলে ইউজ টু আমরা অতীতের অভ্যাসের ক্ষেত্রে ব্যবহার করি, যে অভ্যাসটা বর্তমানে নেই। স্টেট আর অ্যাকশন দুই ক্ষেত্রেই ইউজ টু ব্যবহার করা হয়। এবারে আমরা বি ইউজ টু এর ব্যবহার শিখব। কোনো কিছু করতে অভ্যস্ত বোঝাতে আমরা বি ইউজ টু ইউজ করি। বর্তমান, অতীত, ভবিষ্যৎ এই তিন ক্ষেত্রেই বি ইউজ টু এর ব্যবহার করা যেতে পারে। এবারে স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস বি ইউজ টু প্লাস জিরান্ট অথবা নাউন ফ্রেজ। এখানে দেখো ফ্রেজটা ব্যাকেট করে দিয়েছি, নাউন ফ্রেজও হতে পারে, আবার শুধুমাত্র নাউনও বুঝতে পারে। এই বিয়ের জায়গায় ইজ এম আর আসতে পারে, আবার ওয়াজ ওয়ার আসতে পারে, আবার শ্যাল বি উইল বি আসতে পারে, আবার কন্টিনিউয়াস পারফেক্ট বিয়ের যে কোনো ফর্ম আসতে পারে। এবার একটা বাক্য দেখো, আমি গাছে উঠতে অভ্যস্ত। দেখো বর্তমান অভ্যাস বোঝাচ্ছে, কী হবে? আই অ্যাম ইউজ টু ক্লাইম্বিং দ্য ট্রি। এবারে স্ট্রাকচারটা দেখো, বিয়ের জায়গায় দেখো এখানে অ্যাম বসেছে, তারপরে দেখো ইউজড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে টু হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের অবজেক্ট রূপে এখানে জিরান্ড বসেছে ক্লাইম্বিং, আর এই জিরান্ডের অবজেক্ট হচ্ছে দ্য ট্রি। আবার তোমরা ইউজ টু এর জায়গায় অ্যাকাস্টম টুও ইউজ করতে পারো। দেখো আই অ্যাম অ্যাকাস্টম টু ক্লাইম্বিং দ্য ট্রি। আবার তোমরা ইউজ টু এর জায়গায় হ্যাবিচুয়েটেড টুও ইউজ করতে পারো। আই অ্যাম হ্যাবিচুয়েটেড টু ক্লাইম্বিং দ্য ট্রি। 2 নম্বর বাক্য দেখো, আমি একাকী থাকতে অভ্যস্ত। আই অ্যাম ইউজ টু বিং অ্যালোন। এখানে দেখো থাকা অর্থে বি এসছে, আর বিটা যেহেতু টু প্রিপোজিশনে পরে বসেছে তার জন্য দেখো বি এর সাথে আইএনজি যুক্ত হয়েছে। আবার তোমরা ইউজ টুর জায়গায় অ্যাকাস্টম টু ইউজ করতে পারো। আই অ্যাম অ্যাকাস্টম টু বিং অ্যালোন। আবার দেখো ইউজ টুর জায়গায় তোমরা হ্যাবিচুয়েটেড টু ইউজ করতে পারো। আই অ্যাম হ্যাবিচুয়েটেড টু বিং অ্যালোন। 3 নম্বর বাক্য দেখো, আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে অভ্যস্ত। বাক্যটা দেখেই বুঝতে পারছো বর্তমানের অভ্যাস বোঝাচ্ছে। আই অ্যাম ইউজ টু ওয়েকিং আপ আর্লি। পরের বাক্য দেখো, তারা একসাথে ধূমপান করতে অভ্যস্ত ছিল। অতীতের অভ্যাস বোঝাচ্ছে, কী হবে? দে ওয়ার ইউজ টু স্মোকিং টুগেদার। এবারে একটা বিষয় লক্ষ্য করো, এখানে ওয়ার ইউজ টু অতীতের অভ্যাস বোঝাচ্ছে, আবার এর আগে ইউজ টু এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম অতীতের অভ্যাস বোঝাচ্ছে। তাহলে এদের মধ্যে পার্থক্যটা কোথায়? শুধু ইউজ টু মানে এমন অ্যাক্টিভিটি বোঝায় যা তুমি অতীতে বেশ কয়েকবার করেছিলে, এখন আর করো না। আর ওয়াজ বা ওয়ার ইউজ টু এর অর্থ তুমি কাজটা রোজ করতে, আর সেই কাজটায় তুমি অভ্যস্ত বা কমফর্টেবল ছিলে। ব্যাস এটাই হলো দুটোর মধ্যে পার্থক্য। মানে পরের বাক্য দেখো, সে প্রতিদিন ভিডিও বানাতে অভ্যস্ত। বর্তমানের অভ্যাস বোঝাচ্ছে, কী হবে? হি ইজ ইউজ টু মেকিং ভিডিওস ডেইলি। 6 নম্বর বাক্য দেখো, সে ইংরেজি বলতে অভ্যস্ত হয়েছে। এখানে লক্ষ্য করো
অভ্যস্ত হয়েছে, দেখো প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, সুতরাং এই জায়গায় আমাদের বি ভার্বের পারফেক্ট ফর্ম আনতে হবে। তাহলে দেখো হি হ্যাজ বিন ইউজ টু স্পিকিং ইংলিশ, এখানে দেখো বি এর জায়গায় হ্যাজ বিন, বি এর পারফেক্ট ফর্ম ইউজ হয়েছে। পরেরটা দেখো সে ইংরেজি বলতে অভ্যস্ত হচ্ছে, দেখো অভ্যস্ত হচ্ছে কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, সুতরাং বি এর জায়গায় আমাদের কন্টিনিউয়াস ফর্ম বসাতে হবে। তাহলে দেখো হি ইজ বিং ইউজ টু স্পিকিং ইংলিশ, এখানে দেখো বি এর জায়গায় ইজ বিং কন্টিনিউয়াস ফর্ম ইউজ হয়েছে, শুধুমাত্র দেখো বি এর জায়গায় বাক্য অনুযায়ী বিভিন্ন টেন্সে রূপান্তর হচ্ছে। পরেরটা দেখো শিক্ষক মহাশয় ক্লাস চলাকালীন এত প্রশ্নের উত্তর দিতে অভ্যস্ত ছিলেন না, দেখো এটা নেগেটিভ বাক্য, কি হবে? দ্য টিচার ওয়াজ নট ইউজ টু আনসারিং সো মেনি কোয়েশ্চেন্স ডিউরিং ক্লাস। 9 নম্বর বাক্য দেখো তুমি কি চা খেতে অভ্যস্ত, দেখো এটা হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য, তার জন্য অক্সিলারি ভার্বটা আগে চলে যাবে, তাহলে কি হবে? আর ইউ ইউজ টু হ্যাভিং টি। পরেরটা দেখো তুমি কি নতুন পরিবেশে অভ্যস্ত, আর ইউ ইউজ টু দ্য নিউ এনভায়রনমেন্ট। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আগে আমরা দেখছিলাম যে টু প্রিপোজিশনের পরে সব জিরান্ড আসছিল, এখানে দেখো টু প্রিপোজিশনের পরে নাউন ফ্রেজ বসেছে, দ্য নিউ এনভায়রনমেন্ট। পরেরটা দেখো কেন তুমি টিভি দেখতে অভ্যস্ত, হোয়াই আর ইউ ইউজ টু ওয়াচিং টিভি, এখানে দেখো আবার টু প্রিপোজিশনের পর জিরান্ড বসেছে। 12 নম্বর বাক্য দেখো তারা কখন কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত হয়, এখানে দেখো হয়টা না লিখলেও চলবে, দেখো এটা হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য, কি হবে? হোয়েন আর দে ইউজ টু ওয়ার্কিং হার্ড। পরেরটা দেখো রমা কি কফিতে অভ্যস্ত, ইজ রমা ইউজ টু কফি, এখানে লক্ষ্য করো টু প্রিপোজিশনের পরে শুধুমাত্র নাউন বসেছে কফি। পরেরটা দেখো রমা কি কফিতে অভ্যস্ত ছিল, দেখো এটা সিম্পল পাস্টের ইন্টারোগেটিভ ফর্ম, কি হবে? ওয়াজ রমা ইউজ টু কফি। এবারে আমরা গেট ইউজ টু এর ব্যবহার দেখব। নতুন কোনো কিছুতে অভ্যস্ত হচ্ছে বা হয়েছে বা হয়ে যাবে এমন ক্ষেত্রে আমরা গেট ইউজ টু ব্যবহার করি। গেট ইউজ টু কথার অর্থ হলো কোনো কিছুতে অভ্যস্ত হওয়া, যে কোনো টেন্সে এই গেট ইউজ টু এর ব্যবহার করা যেতে পারে। তাহলে গেট ইউজ টু আমরা কখন ব্যবহার করি? গেট ইউজ টু আমরা তখন ব্যবহার করি যখন বোঝাতে চাই যে নতুন কোনো অভ্যাসের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করছে, যে অভ্যাসটা তার মধ্যে নেই। এই যে নতুন কোনো অভ্যাসের সাথে খাপ খাওয়ানোর প্রচেষ্টা, এমন ক্ষেত্রে আমরা গেট ইউজ টু ব্যবহার করি, একটা অবস্থার পরিবর্তন বোঝাচ্ছে। এবারে স্ট্রাকচারটা দেখো একদম বি ইউজ টু স্ট্রাকচারের মতো, প্রথমে সাবজেক্ট, তারপরে গেট ইউজ টু, তারপরে জিরান্ড অথবা নাউন ফ্রেজ। এবার একটা বাক্য দেখো আমরা এখানে একসাথে বাস করতে অভ্যস্ত হচ্ছি, দেখো বাক্যটা দেখেই আমরা বুঝতে পারছি যে আমরা এখানে বাস করতে অভ্যস্ত নই, কিন্তু চেষ্টা করছি এখানকার পরিবেশের সঙ্গে নিজেদের খাপ খাওয়াতে। তাহলে এর ইংরেজি অনুবাদ কি হবে? উই আর গেটিং, গেটিংয়ের জায়গায় তোমরা বিংও লিখতে পারো, উই আর গেটিং অথবা বিং ইউজ টু লিভিং টুগেদার। 2 নম্বর বাক্য দেখো সে তার নতুন কাজের জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে অভ্যস্ত হচ্ছে, দেখো বাক্যটা দেখেই আমরা বুঝতে পারছি যে তার তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস নেই, কিন্তু তার নতুন কাজের জন্য সে আপ্রাণ চেষ্টা করছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে, অর্থাৎ অভ্যাসটা গড়ে তোলার চেষ্টা করছে। তাহলে ইংরেজি অনুবাদ কী হবে? সি ইজ গেটিং অথবা বিং ইউজ টু ওয়েকিং আপ আর্লি ফর আ নিউ জব। পরেরটা দেখো তুমি ধীরে ধীরে ইংরেজি কথা বলতে অভ্যস্ত হবে, দেখো এখানে সিম্পল ফিউচারের কথা বলা হয়েছে, তাহলে কি হবে? ইউ উইল গ্র্যাজুয়ালি গেট ইউজ টু স্পিকিং ইংলিশ। 4 নম্বর বাক্য দেখো আমি ইতিহাস পড়াতে অভ্যস্ত হতে পারি, দেখো সম্ভাবনার কথা বোঝাচ্ছে, কি হবে? আই মে গেট ইউজ টু টিচিং হিস্ট্রি, এখানে দেখো গেট ইউজ টুর সঙ্গে মোডাল ভার্ব ইউজ করা হয়েছে। পরেরটা দেখো তার হেয়ারস্টাইল আমি প্রথমে অপছন্দ করতাম, কিন্তু ধীরে ধীরে আমি এতে অভ্যস্ত হয়েছিলাম, অর্থাৎ তার হেয়ারস্টাইল আমি পছন্দ করতে শুরু করেছিলাম। তাহলে কি হবে? আই ডিসলাইক আর হেয়ারস্টাইল অ্যাট ফার্স্ট বাট গ্র্যাজুয়ালি আই গট ইউজ টু ইট। আরও বাক্য দেখো বর্তমানে আমার এই অধ্যায়টা বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু ধীরে ধীরে আমি অভ্যস্ত হয়ে যাব। কারেন্টলি আই অ্যাম হ্যাভিং ট্রাবল আন্ডারস্ট্যান্ডিং দিস চ্যাপ্টার বাট গ্র্যাজুয়ালি আই উইল গেট ইউজ টু ইট। পরেরটা দেখো
নিয়মিত অভ্যাস চালিয়ে যাও, তুমি ইংলিশ প্যারাগ্রাফ লিখতে অভ্যস্ত হয়ে উঠবে। কিপ প্র্যাকটিসিং রেগুলারলি, ইউ উইল গেট ইউজ টু রাইটিং ইংলিশ প্যারাগ্রাফস। 8 নম্বর বাক্য দেখো, তার এখানে একাকী বসবাস করতে অভ্যস্ত হওয়া উচিত। সি শুড গেট অথবা বি ইউজ টু লিভিং হিয়ার অ্যালোন। এখানে দেখো গেট ইউজ টুর সাথে শুড ইউজ করা হয়েছে। পরেরটা দেখো, তারা কোলাহলপূর্ণ স্থানে অভ্যস্ত হতে পারেনি, সুতরাং তারা চলে গেছিল। দে কুড নট গেট ইউজ টু দ্য নয়েজি প্লেস সো দে মুভড। এখানে দেখো গেট ইউজ টুর সাথে মোডাল ভার্ব কুড ইউজ করা হয়েছে, আর যেহেতু এটা নেগেটিভ তার জন্য দেখো তারপরে নট বসেছে। 10 নম্বর বাক্য দেখো, আমি সাবলীল ইংরেজি বলতে অভ্যস্ত হয়েছি। দেখো অভ্যস্ত হয়েছি প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। আই হ্যাভ গট ইউজ টু স্পিকিং ফ্লুয়েন্ট ইংলিশ। পরেরটা দেখো, সে কি ইংরেজি বলতে অভ্যস্ত হচ্ছে। দেখো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইজ সি গেটিং ইউজ টু স্পিকিং ইংলিশ। এখানে দেখো কন্টিনিউয়াসে রয়েছে, অভ্যস্ত হচ্ছে, তার জন্য দেখো ইজ গেটিং আনা হয়েছে। আরও দুটো বাক্য দেখে নাও। সে চা খেতে অভ্যস্ত হয়েছে। হি হ্যাজ গট ইউজ টু টেকিং টি। পরেরটা দেখো, আমি সেই পরিবেশে অভ্যস্ত হইনি। আই ডিড নট গেট ইউজ টু দ্যাট এনভায়রনমেন্ট। তাহলে সব ক্ষেত্রেই দেখতে পাচ্ছ যে অভ্যাসটার সাথে পরিচিত ছিল না সেই অভ্যাসটার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, হয়েছে বা হবে। এবারে আমরা ইউজ টু, বি ইউজ টু আর গেট ইউজ টু এর কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার করে নেব। এই বাক্যটা দেখো, আই ইউজ টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি খুব ভোরে ঘুম থেকে উঠতাম। যখন আমরা ইউজ টু ব্যবহার করছি তখন এই বাক্যটার অর্থ দাঁড়াচ্ছে অতীতে আমার খুব ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস ছিল, কিন্তু এখন আর নেই। বুঝতেই পারছো, অতীতের অভ্যাস বোঝাচ্ছে, যে অভ্যাসটা এখন আর নেই। এবারে এই বাক্যটা দেখো, আই অ্যাম ইউজ টু ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি খুব ভোরে ঘুম থেকে উঠতে অভ্যস্ত। যখন আমরা বি ইউজ টু ব্যবহার করছি তখন এই বাক্যটার অর্থ দাঁড়াচ্ছে এই অভ্যাসটার সাথে আমি পরিচিত এবং সকালবেলা তাড়াতাড়ি উঠতে আমি স্বচ্ছন্দ বোধ করি। অর্থাৎ এই অভ্যাসটা আসলে আমার কাছে জল ভাত, কোনো স্ট্রাগল করতে হয় না। এবারে এই বাক্যটা দেখো, আই অ্যাম গেটিং ইউজ টু ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি খুব ভোরে ঘুম থেকে উঠতে অভ্যস্ত হচ্ছি। যখন আমরা গেট ইউজ টু ব্যবহার করছি তখন এই বাক্যটার অর্থ দাঁড়াচ্ছে আমি এই অভ্যাসটার সাথে পরিচিত নয়, কিন্তু এই অভ্যাসটার সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করছি, অর্থাৎ খুব ভোরে ঘুম থেকে ওঠার চেষ্টা করছি। আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার করতে পেরেছো। আবার তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।